5 মে 2026 পশ্চিমবঙ্গের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে রাইটার্স বিল্ডিং থেকে বিদায় নিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে মা মাটি স্লোগান একসময় বাম দুর্গকে চুরমার করেছিল, আজ সেই স্লোগানই যেন ফিকে হয়ে গেল। সাল 2011, পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন এক অদম্য মহিলা। মানুষ তাকে ডাকত দিদি। তার হাতে ছিল আশার আলো, ছিল পরিবর্তনের প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন হলো, কেন 15 বছর ক্ষমতা থাকার পরেও পতন ঘটল তৃণমূল কংগ্রেসের? কি এমন ঘটল যে 2021 সালে 215টি আসন পাওয়া তৃণমূল মাত্র 5 বছরের মধ্যে 80টি আসনে নেমে এলো? 2011 সালে যেখানে বিজেপি মাত্র 4% ভোটে সীমাবদ্ধ ছিল, সেখান থেকে 2026 সালে পৌঁছে গেছে প্রায় 40% ভোটে। এটা শুধু বৃদ্ধি নয়, এটা বাংলা রাজনীতির এক ভূমিকম্প। কেন সাধারণ মানুষ এবার মুখ ফিরিয়ে নিল? কিভাবে বিরোধীরা এত শক্তিশালী হয়ে উঠল? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, ব্যক্তি বা মতদর্শনকে সমর্থন বা বিরোধিতা করার জন্য তৈরি করা হয়নি। এখানে যে তথ্য, বিশ্লেষণ ও মতামত তুলে ধরা হয়েছে তা শুধু শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক উদ্দেশ্যে। দর্শকদের অনুরোধ করা হচ্ছে বিষয়টিকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখুন এবং নিজের মতামত নিজে তৈরি করুন। এবারের নির্বাচনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি ঘটনা ছিল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR। নির্বাচনের ঠিক আগে ভোটের তালিকা থেকে প্রায় 90 লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়। নির্বাচন কমিশনের যুক্তি ছিল এরা ভুয়া বা মৃত ভোটার। অন্যদিকে তৃণমূলের অভিযোগ এই প্রক্রিয়াটি ছিল পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। তবে পরিসংখ্যান বলছে এই 90 লক্ষ ভোটের বড় অংশ ছিল তৃণমূলের ট্রেডিশনাল ভোট ব্যাংক। ভোটের দিন অনেক আসনে দেখা গেছে অতি অল্প ব্যবধানে পরাজিত হচ্ছে তৃণমূল। আর সেই অল্প ব্যবধানের পেছনে এই 90 লাখ নাম বাদ হয়ে যাওয়ার প্রভাবটা কতটা গভীর, সেটাই এখন বড় প্রশ্ন। অনেকেই এই হারকে মমতা ব্যানার্জির পতন হিসাবে দেখছেন এবং SIRকে একমাত্র কারণ বলছেন, কিন্তু বাস্তবটা আরও কঠিন। শুধু একটি ফ্যাক্টর নয়, এর পেছনে ছিল একাধিক কারণ, যার মধ্যে জমেছিল দীর্ঘদিনের বেকারত্বের হতাশা, সংগঠনের ভাঙন, স্থানীয় স্তরের ক্ষোভ এবং সময়ের সঙ্গে বাড়তে থাকা মানুষের অসন্তোষ। এটা তো আমরা সবাই জানি, বিগত 5 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে কোনো সরকারি চাকরি নেই বললেই চলে। যেগুলি বা হয়েছে সেগুলি বেশিরভাগই ছিল দুর্নীতি বা ঘুষের টাকায়। তৃণমূল সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় ক্ষোভ তৈরি হয়েছিল চাকরির দুর্নীতিকে ঘিরে। বিশেষ করে SSC নিয়োগ কেলেঙ্কারি গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়। একের পর এক মামলা পৌঁছে যায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। চাকরির দাবিতে হাজার হাজার চাকরি প্রার্থী যখন বিক্ষোভ জানান, মমতা ব্যানার্জির পুলিশ এই মানুষগুলোর উপর লাঠিচার্জ করে, লাথি মারা হয় শিক্ষকদের। আর এই দৃশ্য নিউজ মিডিয়ার মাধ্যমে দেখেছিল গোটা বাংলা। চাকরি প্রার্থীদের কান্না, বিক্ষোভ আর পুলিশের মারধরের দৃশ্য ধীরে ধীরে গোটা বাংলার মানুষের মনে ক্ষোভ তৈরি করতে শুরু করে। অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, যারা নিজের অধিকার চাইছে তাদের কণ্ঠ কি এভাবেই থামিয়ে দেওয়া হবে? আর ঠিক সেখান থেকে চাকরির দুর্নীতির ইস্যু শুধু একটি আন্দোলন নয়, সাধারণ মানুষের আবেগ ও ক্ষোভের প্রতীকে পরিণত হয়েছিল। যে সরকার একসময় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, সেই সরকারের বিরুদ্ধেই উঠতে থাকে দুর্নীতি, অস্বচ্ছতা আর সংগঠনের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। শহর থেকে গ্রাম, বহু জায়গায় মানুষের মধ্যে এই ধারণা তৈরি হতে থাকে যে সাধারণ পরিশ্রমী চাকরি প্রার্থীদের বদলে প্রভাবশালী ও টাকার জোরে অনেকেই সুযোগ পেয়েছে। দীর্ঘদিনের বেকারত্ব, শিল্পের অভাব, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং চাকরি নিয়ে অনিশ্চয়তা, এই সব কিছু মিলিয়ে খুব ধীরে ধীরে রাজনৈতিক প্রভাব ফেলতে শুরু করে। শেষ মুহূর্তে তৃণমূল সরকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যুবসাথীর মতো প্রকল্প চালু করেন। সরকার বোঝানোর চেষ্টা করেছিল তারা যুব সমাজের পাশে আছে, বেকার তরুণ তরুণীদের সাহায্য করার জন্য এই প্রকল্প। কিন্তু রাজ্যের বহু যুবকের মনে তখন অন্য প্রশ্ন ঘুরছিল। যে ছেলেটা বছরের পর বছর পরীক্ষার জন্য পড়ছে, আন্দোলনে নেমেছে, পুলিশের লাঠি খেয়েছে, সে কি শুধু একটি ভাতা চেয়েছিল, নাকি সে একটা স্বচ্ছ চাকরি, নিজের পরিচয় আর সম্মান চেয়েছিল? আর সেখানেই রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে। অনেক তরুণের কাছে যুবসাথী আর আশার প্রতীক হয়ে উঠতে পারেনি, আর বিরোধীরা ঠিক সেই ইস্যুকেই হাতিয়ার বানিয়ে জনমতের বড় অংশকে নিজেদের দিকে টানতে সক্ষম হয়। কিন্তু এখানেই শেষ নয়। চাকরির দুর্নীতির ক্ষোভ যখন ধীরে ধীরে গোটা বাংলার মানুষের মনে জমতে শুরু করেছে, ঠিক তখনই আরেকটি ঘটনা বাংলার মনকে নাড়িয়ে দেয়। মেডিকেল কলেজ কাণ্ড। 9 আগস্ট 2024, এক তরুণী চিকিৎসক, যিনি রাতভর ডিউটি করে মানুষের জীবন বাঁচানোর দায়িত্বে ছিলেন, তাকেই আর নিরাপদ রাখতে পারেনি সিস্টেম। হাসপাতালের ভেতরেই তার রহস্যজনক মৃত্যু
এবং ধর্ষণের অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে গোটা বাংলা। কলকাতার রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। শুধু ডাক্তার নন, ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, এমনকি বহু রাজনৈতিকভাবে নিরপেক্ষ মানুষও প্রশ্ন তুলতে শুরু করেন, যদি একজন ডাক্তারের নিজের কর্মস্থলে নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সবচেয়ে বড় বিষয় ছিল মানুষের আবেগ, কারণ এই ঘটনাকে অনেকে শুধু একটি অপরাধ হিসাবে দেখেননি, বরং এটাকে দেখেছিলেন প্রশাসনিক ব্যর্থতা, নিরাপত্তাহীনতা এবং সত্য চাপা দেওয়ার অভিযোগের প্রতীক হিসাবে। প্রথম দিকে ঘটনার তদন্ত, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, তথ্য গোপনের অভিযোগ, সবকিছু নিয়েই তৈরি হতে থাকে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ক্ষোভ, প্রতিবাদ, অসংখ্য প্রশ্ন। রাতের পর রাত জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলে। হাসপাতালের করিডর থেকে রাজপথ একটাই স্লোগান উঠতে থাকে, উই ওয়ান্ট জাস্টিস। আর ঠিক সেখানে বিরোধীরা আরও বড় রাজনৈতিক সুযোগ খুঁজে পায়। তারা দাবি করতে শুরু করে, রাজ্যে শুধু চাকরি নয়, নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে পড়েছে। একদিকে বেকারদের হতাশা, অন্যদিকে দুর্নীতির অভিযোগ, আর সঙ্গে যুক্ত হলো নারীদের নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকা নিয়ে মানুষের ভয় আর ক্ষোভ। ধীরে ধীরে এই ঘটনাগুলো আলাদা আলাদা ইস্যু হয়ে থাকেনি, সব মিলিয়ে তৈরি হয়েছিল এক বিশাল পরিবর্তনের ঢেউ। মানুষ বুঝতে শুরু করেছিল শুধু নতুন প্রকল্প বা বড় বড় প্রতিশ্রুতি নয়, তারা চাইছে স্বচ্ছতা, চাইছে নিরাপত্তা, চাইছে এমন এক প্রশাসন যেখানে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হবে। একটা সময় যে বাংলা পরিবর্তন শব্দ শুনে নতুন স্বপ্ন দেখছিল, 2026 সালে সে বাংলায় আবার নতুন করে পরিবর্তনের কথা ভাবতে শুরু করে। এবার আসা যাক সংখ্যালঘু ভোটের দিকে, যেটা বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় ইস্যু। 2011 সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত বুঝতে পেরেছিলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যালঘু ভোট একটা বিশাল ফ্যাক্টর। বিশেষ করে মুসলিম অধ্যুষিত জেলাগুলি যেমন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর কিংবা উত্তর দক্ষিণ 24 পরগনা, বহু এলাকায় মুসলিম ভোট নির্বাচনের ফল ঘুরিয়ে দিতে পারে। আর তাই ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল সরকার সংখ্যালঘু সমাজের জন্য একাধিক প্রকল্প ও আর্থিক সহায়তা চালু করতে শুরু করেন। ইমাম ও মুয়াজ্জিন ভাতা, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ, মাদ্রাসার উন্নয়ন, ওবিসি সংরক্ষণ বৃদ্ধি, এমনকি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিকাঠামোতেও সরকারের উপস্থিত ক্রমশই বাড়তে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা বার্তা দিতে চাইছিলেন, তোমরা একা নাও, সরকার তোমাদের পাশে আছে। আর বহু বছর ধরেই এই কৌশল রাজনৈতিকভাবেও সফল হয়েছিল, কারণ বাংলার মুসলিম ভোটের একটি বড় অংশ তৃণমূলের দিকেই একজোট ছিল। কিন্তু 2026 সালে এসে সেই ছবিটি ধীরে ধীরে বদলাতে শুরু করে, কারণ একটা সময়ের পর শুধুমাত্র প্রকল্প বা আর্থিক সহায়তা মানুষের সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। সংখ্যালঘু সমাজের বহু তরুণ তখন প্রশ্ন তুলতে শুরু করেছিল, স্কলারশিপ আছে, ভাতা আছে, কিন্তু চাকরি কোথায়? শিক্ষা শেষ করার পর ভবিষ্যৎ কোথায়? আমাদের রাজনৈতিক প্রতিনিধি কি সত্যি শক্তিশালী হয়েছে, নাকি শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে? বিশেষ করে বেকারত্বের সমস্যা মুসলিম যুবকদের মধ্যে গভীর হতাশা তৈরি করেছিল। গ্রামের বহু পরিবার দেখা যাচ্ছিল ছেলে পড়াশোনা শেষ করছে কিন্তু কাজ নেই, কেউ বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে, কেউ ছোটোখাটো ব্যবসা শুরু করছে, আবার কেউ বছরের পর বছর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়েও হতাশ হয়ে বসে আছে। আর ঠিক সেই সময় সংখ্যালঘুর রাজনীতির ভেতর থেকেও নতুন কণ্ঠস্বর উঠে আসতে শুরু করে। নওশাদ সিদ্দিকের মতন নেতারা বলতে শুরু করেন, সংখ্যালঘু সমাজে শুধু আবেগ নয়, বাস্তব উন্নয়ন দরকার। অনেক তরুণ মুসলিম ভোটারের মনে এই বক্তব্য প্রভাব ফেলতে শুরু করে। অন্যদিকে বিরোধীরাও লাগাতার প্রচার করতে থাকে তৃণমূল শুধু ভয় আর ধর্মীয় আবেগ দেখিয়ে ভোট ধরে রাখতে চাইছে। ফলে ধীরে ধীরে একটা পরিবর্তন দেখা যায়। মুসলিম ভোট পুরোপুরি একদিকে আর থাকলো না, কোথাও ভোট ভাগ হলো, কোথাও মানুষ ভোট দিতেই উৎসাহ হারালো, আবার কোথাও স্থানীয় অসন্তোষ বড় ফ্যাক্টর হয়ে উঠল। এবার আসা যাক ভোটার স্ট্রাকচারের দিকে। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী ভোট ব্যাংক ছিল বাংলার মহিলারা। লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, একের পর এক প্রকল্প সাধারণ পরিবারের মহিলাদের জীবনে সরাসরি প্রভাব ফেলছিল। গ্রামের বহু বাড়িতে প্রথমবার মহিলাদের হাতে নিজের আলাদা টাকা আসে। সংসারের ছোটোখাটো খরচ, ছেলের পড়াশোনা, ঔষধ, এই সব ক্ষেত্রে এই প্রকল্পগুলো একটা বড় ভরসা হয়ে উঠেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটা বড় সমস্যা তৈরি হতে শুরু করে। মানুষ অনুভব করতে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য শুধু সরকারি নিয়ম মানলে হচ্ছে না, অনেক জায়গায় স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখাটাও যেন জরুরি হয়ে পড়েছে। গ্রামের মানুষের মধ্যে এমন অভিযোগ বাড়তে থাকে যে কেউ ভাতার ফর্ম জমা দিতে গেলে
তাকে বারবার দলীয় ক্যাম্পে যেতে বলা হচ্ছে। গ্রামীণ মহিলাদের বলা হচ্ছে মিছিলে না গেলে কিংবা দলীয় কর্মসূচিতে না গেলে কাজ আটকে যায়। সব জায়গায় না হলেও বহু এলাকায় এই ধরনের স্থানীয় দাপট সাধারণ মানুষের মধ্যে বিরক্তি তৈরি করতে শুরু করে। যে প্রকল্পগুলো একসময় মানুষের কাছে আশীর্বাদ ছিল, ধীরে ধীরে সেই প্রকল্পগুলোতেই বিরোধীরা অন্যভাবে তুলে ধরতে শুরু করেন। তারা বলতে থাকে সরকারি সুবিধা মানুষের অধিকার, কোনো রাজনৈতিক দয়ার দান নয়। আর এখানেই তৈরি হয় মানসিক দূরত্ব। বিশেষ করে নতুন প্রজন্মের মহিলা ভোটারদের একাংশ মনে করতে শুরু করেন শুধু ভাতা পেলেই হবে না, সম্মান এবং স্বাধীনতাও দরকার। এই ক্ষোভ ধীরে ধীরে ভোটের বক্সের ওপর প্রভাব ফেলতে শুরু করে। যে মহিলাদের ভোট একসময় তৃণমূলের সবচেয়ে বড় শক্তি ছিল, সে ভোটের একটা বড় অংশ ধীরে ধীরে নীরবে সরে যেতে শুরু করে। তবে এখানে শেষ নয়। আরেকটি ঘটনা যা হয়তো রাজনৈতিক দিক থেকে ছোট মনে হলেও মানুষের আবেগের জায়গায় গভীর দাগ কেটে যায়। লিওনেল মেসি কলকাতায় এসেছিলেন। বাংলার হাজার হাজার ফুটবল প্রেমীর কাছে সেটা ছিল স্বপ্নের মুহূর্ত। অনেকে নিজের 1 মাসের বেতন থেকে টাকা খরচ করেছিলেন, কেউ ধার করেছিলেন, কেউ বহুদিন ধরে জমানো টাকা ভেঙেছিলেন শুধু একবার কাছ থেকে মেসিকে দেখবেন বলে। কারোর হাতে ছিল আর্জেন্টিনার জার্সি, কারোর চোখে ছিল শৈশবের নায়ককে দেখার এক ঝলক উত্তেজনা। স্টেডিয়ামের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিল অসংখ্য মানুষ, কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষের বড় অংশের মনে থেকে যায় একটাই অনুভূতি, মেসি এলেন কিন্তু আমরা মেসিকে দেখতে পেলাম না। সাধারণ করিডর তখন দেখা যাচ্ছিল নেতা মন্ত্রীর ভিড় এবং মেসিকে ঘিরে থাকা ভিআইপির দল। আর সেই দৃশ্য বহু ফুটবল প্রেমীর মনে গভীর হতাশা তৈরি করেছিল। যারা কষ্টের টাকা খরচ করে এসেছিলেন তাদের কাছে মেসিকে দেখার স্বপ্ন শুধু স্বপ্নই হয়ে থেকে গেল। সেই সময় ভিড়ের মধ্যেই অনেকের মুখে শোনা গিয়েছিল আগামী ইলেকশনে সব হিসেব দেখে নেব। আর শেষ পর্যন্ত 2026 সালে নির্বাচনে জমে থাকা অভিমানী যেন হিসাবের ফল হয়ে দাঁড়ায়। বেকারত্বের হতাশা, চাকরির দুর্নীতির ক্ষোভ, স্থানীয় নেতাদের দাপট, মিছিল রাজনীতির চাপ, সাধারণ মানুষের অপমানবোধ আর ধীরে ধীরে তৈরি হওয়া মানসিক দূরত্ব, সব কিছু মিলিয়েই বাংলার রাজনীতিতে শুরু হয় এক নতুন অধ্যায়। যে মা মাটি মানুষ একসময় পরিবর্তনের প্রতীক ছিল, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই স্লোগানের মধ্যেই মানুষ খুঁজতে শুরু করেছিল হারিয়ে যাওয়া বিশ্বাস। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, শুধু সরকার বদলালেই কি বাংলা বদলাবে? বিজেপি সরকার কি পারবে বেকারদের চাকরি দিতে, নারীদের সম্মান রক্ষা করতে, নারী সুরক্ষা দিতে এবং পারবে কি বাংলাকে পাল্টাতে? আপনাদের কি মনে হয় দর্শকেরা? অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও মূল্যবান বলে মনে হয় তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিন এবং অন্যদের জানার সুযোগ করে দিন। এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আগামী দিন আপনাদের কাছে আরও এই ধরনের ভিডিও আনতে পারি।